Hello students, today our topic is CBTA Madhyamik Test Paper 2025 to 26, page 329. 329 পেজের এটা ইংলিশের সেট এটি প্রথমেই আছে কি সিন ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার বিগ হাফ মুন দ্বীপ গ্রীষ্মকালে খুব সুন্দর দেখায় when it is fine the harbor is blue and calm with little wind and ripples যখন এখানে ওয়েদার সুন্দর থাকে বন্দর নীলাভ শান্ত দেখায় সমুদ্রে সমুদ্রে ছোটো ছোটো ঢেউ খেলে এবং হালকা বাতাস বয় এভরি সামার উই হ্যাড সাম হবি প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের একটা শখ থাকে আমাদের অর্থাৎ ন্যারেটর এবং ন্যারেটরের ভাই ক্লড দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস গত গ্রীষ্মকালে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম একটা ছেলে মেনল্যান্ডে শিখিয়েছিল ক্লডকে যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম ক্লড shipwrecked mariners signaling to each other with kites. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত আর আমি এক প্রান্তে এইভাবে আমরা খেলতাম জাহাজডুবি নাবিকদের মতো খেলা খেলতাম এবং একে অপরকে সিগন্যাল দিতাম ঘুড়ি দেখিয়ে We had a kite that was big and covered with lovely red paper, pasted gold tinsel stars all over it, and had written our names, full on it. Claude lead, Philippa lead, Big Half Moon Lighthouse. আমাদেরও একটা ঘুড়ি ছিল যেটা বড় আকৃতিতে এবং ওটা কভার করা ছিল রেড কালারের একটা সুন্দর পেপার দিয়ে এবং তাতে গোল্ডেন কালারের চুমকি পাথর বসানো ছিল আঠা দিয়ে সম্ভবত এবং পুরো নাম লেখা ছিল সেই ঘুড়িতে আমাদের পুরো নাম অর্থাৎ ফিলিপ্পা লিড ক্লড লিড এবং ওদের বাতিঘরের নাম বিগ হাফ মুন লাইট হাউস ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং একদিন সেখানে খুব ভালো বাতাস বইছিল ঘুড়ি ওড়ার পক্ষে বেশ উপযুক্ত আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স আমি জানি না এটা কিভাবে হয়েছিল কিন্তু আমি যখন বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম পাথরের ওপর মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল আমার কোনোই ঘুড়ির মধ্যে ঢুকে গিয়ে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল উই হ্যাড টু হারি ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল আমাদেরকে সেই ঘুড়িটা খুব তাড়াতাড়ি ঠিক করতে হচ্ছিল কারণ আমরা চেয়েছিলাম যে বাতাস পড়ে যাওয়ার আগে বা কমে যাওয়ার আগে আমরা ঘুড়িটা ওড়াবো উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার আমরা সেই বাতিঘরে দৌড়ে গেলাম কিছু পেপার নিতে উই নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার তবে আমরা এটা জানতাম যে সেখানে অন্য কোনো আর রেড পেপার আমরা পাবো না ঘুড়ির জন্য উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম আমরা প্রথমে সেই জিনিসটাই নিলাম যেটা হাতের কাছে পেলাম একটা পুরানো লেটার যেটা বই রাখার তাকে পড়েছিল বা রাখা ছিল সিটিং রুমে বসার ঘরে We pass the kite up with the letter, a sheet on each side, and write it up by the fire. আমরা সেই ঘুড়িটার দুই দিকেই সেই পুরানো চিঠিটা দিয়ে আঠা দিয়ে সেটে দিলাম সেটাকে শুকনো করে নিলাম আগুনে উই স্টার্টেড আউট তারপরে আবার আমরা শুরু করে ফেললাম ঘুড়ি ওড়ানো অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক আ বার্ড এবং আমাদের ঘুড়ি উপরের দিকে উঠতে শুরু করলো ঠিক একটা পাখির মতো দ্য বিগ হাফ মুন এটা এমসিকিউ নাম্বার 1 দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং অপশন বি হবে সামার বিগ হাফ মুন সুন্দর দেখায় সামার সিজনে গ্রীষ্মকালে নাম্বার 2 দ্য ন্যারেটার অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি ন্যারেটার এবং তার খেলার সঙ্গীরা ভান করছিল কিসে শিপ রেকেট ম্যারিনার্স তারা জাহাজডুবি নাবিকদের মতো খেলা খেলতো নাম্বার 3 দ্য পার্ট অফ দ্য ন্যারেটার্স বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হিজ যে ন্যারেটারের শরীরের যে অংশটা ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল সেটা কি ছিল তার কোনোই ছিল এলবো অপশন এ কোয়েশ্চেন নাম্বার 4 দ্য ন্যারেটার অফ দ্য টেক্সট ইজ এই টেক্সটের ন্যারেটারকে ফিলিপ্পা অপশন সি নাম্বার 5 দ্য কাইট ওয়াজ মেন্ডেড উইথ ঘুড়িটাকে রিপেয়ার করা হয়েছিল বা ঠিক করা হয়েছিল কি দিয়ে একটা লেটার দিয়ে একটা চিঠি দিয়ে অপশন বি হবে লেটার কমপ্লিট দ্য সেন্টেন্স লাস্ট সামার দ্য ভিজিটার্স টু দ্য ইনল্যান্ড ওয়্যার ড্যাশ ওয়্যারের ড্যাশের মধ্যে কী হবে ডিক অ্যান্ড মিমি গত গ্রীষ্মকালে কারা এসেছিল আইল্যান্ডে ডিক আর মিমি এসেছিল তাহলে এখানে ডিক আর মিমি লিখতে হবে নাম্বার 2 দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ সেই বাতিঘরের কি নাম ছিল
তাহলে এটা কি হবে অ্যান্সার? বিগ হাফ মুন লাইট হাউস। এইটা লিখতে হবে ওই শূন্যস্থানে, বিগ হাফ মুন লাইট হাউস। নেক্সট নাম্বার 3, দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ ড্যাশ। তারা সেই ঘুড়িটা ঠিক করবার জন্য খুব তাড়াতাড়ি করছিল, কারণ বিকজের পরে দে লিখবে তারা, এরপরে এখান থেকে লিখতে হবে ওয়ান্টেড থেকে ফেল পর্যন্ত। ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ তারা চেয়েছিল ঘুড়িটা ওড়াতে বাতাস কমে যাওয়ার আগে বা বাতাস পড়ে যাওয়ার আগে। তাহলে ওখানে দে লিখে এখানে ওয়ান্টেড থেকে ফেল পর্যন্ত লিখতে হবে। নেক্সট বলেছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তো এখানে কি বলেছে? নাম্বার 1, ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি। গ্রীষ্মকালে আইল্যান্ড অনেক খারাপ লাগে দেখতে এবং অনেক বাতাস বয় সেখানে, এটা ফলস হবে। গ্রীষ্মকালে ওদের আইল্যান্ড খুব সুন্দর থাকে। ইট থেকে পুরো রিপলস পর্যন্ত লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার হোয়েন ইট ইজ ফাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। এটা হবে C1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট নাম্বার 2, দ্য নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার রিটেন অন দ্য কাইট। ক্লড এবং ফিলিপ্পার নাম ঘুড়ির ওপরে লেখা হয়েছিল, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে উই থেকে লাইট হাউস পর্যন্ত লিখতে হবে। উই পেস্টেড gold tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit Big Half Moon Lighthouse. উই থেকে লাইট হাউস পর্যন্ত আমাদের সাপোর্টিং। এরপরে আসছি নাম্বার 2, পোয়েম আছে এখানে দ্য স্নেল থেকে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল হ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে শামুকটা আটকে থাকে বা লেগে থাকে। অনেক কাছাকাছি এই জিনিসগুলোর থাকে শামুক, এবং সেই শামুকটা কখনো পড়ে যাওয়ার ভয় পায় না, যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে, সেটাই তার ঘর, সেটাই তার সব। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তার ঘরের মধ্যে সে খুব নিরাপদে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন সে কোনো বিপদ আসন্ন দেখে কিংবা ঝড় হোক, অন্যান্য কোনো খারাপ ওয়েদার হোক, সে নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। শামুকের ঘর কোনটা? তার শেল, SHELL, অর্থাৎ তার খোলস। সে যখনই কোনো বিপদ আসন্ন দেখে সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. কখনো তুমি তার সুরকে হালকা টাচ করে দেখবে, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় সেই খোলসের মধ্যে বা তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা অখুশির সাথে বা নিরানন্দের সাথে। Wherever he dwells alone, except himself has chattels none, will satisfy to his own whole treasure. বলছে সে যেখানেই থাকুক না কেন সে একাই থাকে, সে ছাড়া তার আর অন্য কেউ নেই, এবং সে নিজেই নিজের সন্তুষ্ট তার নিজের সম্পদ নিয়ে। তার কাছে তার যে বডি বা তার যে খোলস সেটাই তার সম্পদ, তাহলে সে সেটা নিয়েই সন্তুষ্ট থাকে। MCQ কি হবে? দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, নাম্বার অপশান 2 ফল হবে, শামুক ভয় পায় না পড়ে যাওয়ার। দ্য স্নেল ডুয়েলস, শামুকটা বাস করে। অ্যালোন হবে অপশান 3, একাই থাকে। শি হচ্ছে দ্য স্নেল স্টিক্স টু সামথিং, শামুকটা আটকে লেগে থাকে কিছুর সাথে খুব কাছাকাছি, অপশান 4 হবে ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার D, দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস আউট অফ, শামুকটা গুটিয়ে যায় তার নিজের ঘরের মধ্যে, কিসের সাথে? উইথ ডিসপ্লেজার হবে, নিরানন্দের সাথে, অপশান 1। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, শামুকটা কেন নিজে সন্তুষ্ট থাকে? তাহলে এর অ্যান্সার হচ্ছে দেখো 2B এর 1 এর অ্যান্সার। The poet suggests about the snail's attachment to its home that the snail and its house are one and the same. কবি বলেছেন যে শামুকটা অ্যাটাচ থাকে তার নিজের ঘরের সাথে, আটকে থাকে তার নিজের ঘরের সাথে, যেন মনে হয় তার ঘর এবং সে একই জিনিস। The snail's house is the shell of the snail.
শামুকের ঘর বলতে তার খোলসকে বলা হয়েছে। ইটস হাউস ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য স্নেল। এর বাড়িটাকে তুমি কখনোই আলাদা বা পৃথক করতে পারবে না শামুকের কাছ থেকে। দ্য স্নেল রিট্রিটস ইন টু ইটস সেল ওয়েন ইট সেন্সেস ডেঞ্জার। শামুকটা পিছিয়ে আসে বা গুটিয়ে যায় তার খোলসের মধ্যে যখন সে কোনো বিপদ অনুভব করে। সো দ্য স্নেল ইজ ভেরি ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন ট্রেজার। তাই শামুক তার নিজের সম্পদ নিয়ে খুবই সন্তুষ্ট থাকে। নেক্সট নাম্বার টু কি কোয়েশ্চেন বলেছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। বিপদের সময় শামুক কী করে? তাহলে টু এর অ্যান্সার কী বলেছে, দ্য স্নেলস হাউস রেফার্স টু দ্য সেল অফ দ্য স্নেল। শামুকের ঘর বলতে এখানে তার খোলসকে বলা হয়েছে। হোয়েন এভার হি সেন্সেস ডেঞ্জার অর সামওয়ান টাচেস ইটস হর্ন হি রিট্রিটস ইন টু ইটস শেল। যখনই সে কোনো বিপদ অনুভব করে কিংবা কেউ তার হর্নকে টাচ করতে আসে, সে তৎক্ষণাৎ গুটিয়ে পড়ে তার নিজের খোলসের মধ্যে। হি পুলস হিজ এন্টায়ার বডি ইনটু ইটস হোম। সে তার পুরো বডিটাকে ঢুকিয়ে নেয় তার ঘরের মধ্যে, তার খোলসের মধ্যে, ফর প্রোটেকশন, নিরাপত্তার জন্য। বাট উইথ মাচ ডিসপ্লেজার, কিন্তু সে এটা করে অনেকটা নিরানন্দের সাথে বা অখুশি নিয়ে। এরপরে আসছি আনসিন। Two NASA astronauts Sunita Williams and Barry Buzz Wilmore have been aboard the International Space Station ISS for over 9 months, far exceeding their initially scheduled week-long mission. দুজন নাসা মহাকাশ যাত্রী অ্যাস্ট্রোনট, তাদের নাম কি, সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বাজ উইলমোর। এটা দুজনেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন 9 মাসেরও বেশি সময় ধরে। তাদের ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার যে সময়টা অত্যধিক বেড়ে গিয়েছিল, যেহেতু তাদের মিশনটা কিন্তু 1 সপ্তাহেরই ছিল, কিন্তু কোনো কারণে ওদেরকে 9 মাসের বেশি থাকতে হয়। Originally launched in June aboard Boeing's new Starliner capsule, the astronauts' return was delayed due to the technical difficulties with the spacecraft. এই যে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বাজ উইলমোর, এরা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিল, যে স্পেসক্রাফট অর্থাৎ যে মহাকাশযানে করে, তার নাম ছিল বোয়িংস নিউ স্টারলাইনার ক্যাপসিউল। মহাকাশযানটার নাম এটা, স্পেসক্রাফটের নাম। কিন্তু এই স্পেসক্রাফটে কোনো টেকনিক্যাল কিছু সমস্যা থাকার কারণে তাদের এই ফিরে আসাটায় অনেকটা দেরি হয়। যেটা 1 সপ্তাহের মিশন ছিল, সেটা 9 মাস লেগে যায় তাদের আসতে। Despite the prolonged stay, both astronauts remained positive and actively engaged in crucial scientific and maintenance activities on the ISS. কিন্তু এই 9 মাস থাকাতে আইএসএসে এই দুজন অ্যাস্ট্রোনট কিন্তু পজিটিভ ছিল, এবং এরা সক্রিয়ভাবে নিযুক্ত ছিল গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক কাজকর্মে। আইএসএসেই কিছু অ্যাক্টিভিটিস, কিছু কাজকর্ম যেগুলো বৈজ্ঞানিক, সেই সমস্ত কাজকর্মে এরা নিযুক্ত ছিল। অ্যাজ টোল্ড টু CBS নিউজ, উইলিয়াম অ্যাসিওর্ড, I don't think I'm abandoned. I don't think we are stuck up here. We have got food, we have got clothes, we have a right home in case anything really bad does happen to the International Space Station. CBS নিউজকে বলতে শোনা গেছে সুনিতা উইলিয়ামস বলেছেন যে, আমার মনে হচ্ছিল না যে আমি এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছি, আমার মনে হচ্ছিল না যে আমরা এখানে আটকে পড়েছিলাম। আমরা এখানে খাবার পেয়েছি, কাপড় জামা পেয়েছি পরার জন্য, আমরা বাড়ি যেতে পারতাম, কিন্তু কোনো একটা সমস্যা থাকায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমরা যেতে পারিনি। দেয়ার এক্সটেন্ডেড প্রেজেন্স অন দ্য ISS হ্যাজ ensured them the station remains fully manned, enabling continuous scientific research and experiments. তারা যে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিল, এরা মানে এখানে সমস্ত রকমই সুবিধা পেয়েছিল, যেমনটা একটা মানুষেরা পায়, অ্যান্ড এনেবলিং এবং তারা সেখানে সমর্থ হয়েছিল বিজ্ঞানসম্মত কিছু গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করতে ওই আইএসএসে। The astronauts are also contributed to important space technology advancement and helped improve ISS's operational efficiency. এই যে অ্যাস্ট্রোনটরা সুনিতা উইলিয়ামস এবং বাজ উইলমোর, এরা অবদান রেখেছিল স্পেস টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য, যাতে আরও অ্যাডভান্সে কাজ করে স্পেস টেকনোলজি, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে কার্যকারিতা
সেটার উন্নতি সাধন করেছিল। উন্নতি সাধন করাতে এই সুনিতা উইলিয়ামস বাচ উইলমোর অবদান রেখেছিল। Sunita Williams and Barry Wilmore were part of test mission aboard Boeing Starliner capsule designed to evaluate the spacecraft performance and capabilities. সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর এরা এই মিশনের অন্তর্ভুক্ত ছিল, যেটা পাঠানো হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার ক্যাপসিউলের নামক মহাকাশযানের দ্বারা। এই মহাকাশযান ডিজাইন করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল মহাকাশযানের পারফরমেন্স এবং ক্যাপাবিলিটিস অর্থাৎ ক্ষমতা আরও বাড়াবার জন্য। দ্য মিশন লঞ্চড লাস্ট জুন, এই মিশনটা লঞ্চ করা হয়েছিল গত জুন মাসে। ওয়াজ অরিজিনালি প্ল্যান টু লাস্ট জাস্ট 1 week, এবং প্রথমে প্ল্যান করা হয়েছিল যেটা এক সপ্তাহের একটা মিশন। However, unforeseen technical issues with the Starliner capsule disrupted those plans, necessitating an indefinite extension of their stay. যাই হোক, কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় এই মহাকাশযানে স্টারলাইনার ক্যাপসিউলে, যে কারণে তাদের প্ল্যানটা ছিন্ন হয়ে যায় এবং প্রয়োজন হয়ে পড়ে তাদের বেশি সময় থাকার, সেখানে তাদেরকে বেশি সময় ধরে থাকতে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। NASA made the decision to return the Starliner to Earth for further inspection and troubleshooting, leaving Williams and Wilmore aboard the ISS. নাসার ডিসিশন নিয়েছিল যে স্টারলাইনার ক্যাপসিউলকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে পরীক্ষা নিরীক্ষার ভালো করে দেখার জন্য, এবং সমস্যা থাকলে সেগুলোকে ঠিক করে দেবে। তবে উইলিয়ামস এবং উইলমোর ততক্ষণ এই ISS-এই থাকবে। The primary cause of the mission extension stemmed from malfunction with the Starliner capsule. স্টারলাইনার ক্যাপসুলে সমস্যা দেখা দেওয়াতে, টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়াতে এই মিশনের দিনগুলো আরও বেড়ে যায়, মানে যেটা এক সপ্তাহের মিশন সেটা 9 মাস লেগে যায়। NASA's efforts to address these issues required sending the spacecraft back টু আর্থ উইথাউট অ্যাস্ট্রোনটস, এবং নাসা এই চেষ্টা করেছিল যে এই স্পেসক্রাফটটাকে পৃথিবীতে নিয়ে আসবে সমস্যাগুলো দূরীকরণের জন্য। তবে অ্যাস্ট্রোনটসরা অর্থাৎ সুনিতা উইলিয়ামস বাজ উইলমোর ততদিন ISS-এই থাকবে। কম্পাউন্ডিং দ্য ডিলে, SpaceX postponed the launch of astronauts replacement. SpaceX স্থগিত করে দিয়েছিল অ্যাস্ট্রোনটসদের বদলিকরণ লঞ্চ করা। ফার্দার এক্সটেন্ডিং উইলিয়ামস অ্যান্ড উইলমোর স্টে অন দ্য ISS, উইলিয়ামস এবং উইলমোরকে বেশি দিন থাকতে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। অ্যাজ আ রেজাল্ট, দ্য অ্যাস্ট্রোনটস রিমেইনড অন বোর্ড আনটিল লেট মার্চ অর আর্লি এপ্রিল। ফলাফলস্বরূপ তাদেরকে থাকতে হয় মার্চ মাসের লেট বা এপ্রিল মাসের প্রথমের দিক পর্যন্ত সেখানে, নিয়ারলি 10 months, কাছাকাছি 10 মাস। আফটার দেয়ার ইনিশিয়াল ডিপার্চার, গমনের পর থেকে। ডিসপাইট দ্য আনএক্সপেক্টেড এক্সটেনশন, উইলিয়ামস অ্যান্ড উইলমোর মেইনটেন দেয়ার কমিটমেন্ট টু দ্য মিশনস অবজেক্টিভস। এই তাদের যে মিশনের যে উদ্দেশ্য ছিল এর দায়িত্ব যাতে মেনটেন করতে পারে, সেই জন্য উইলিয়ামস এবং উইলমোর যথাযথ চেষ্টা করেছেন। এই রকম তাদের বেশি দিন থাকা সত্ত্বেও ISS-এ। Williams in particular performed her first spacewalk since arriving at the ISS, contributing to critical repairs alongside fellow astronaut Nick Hague. আর একজন অ্যাস্ট্রোনট নিক হেগের পাশাপাশি সুনিতা উইলিয়ামস সেখানে স্পেস ওয়াক করেছিলেন ISS-এ, কিছু ক্রিটিক্যাল রিপেয়ারও করেছিলেন সেখানে। দিস মার্কড হার 8th স্পেস ওয়াক, এটা ছিল তার 8মতম স্পেস ওয়াক, হাইলাইটিং হার এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস মানে স্পেস ওয়াককেই বলা হয়। তাহলে এটা হাইলাইট করে তার একটা অভিজ্ঞতা এই স্পেস ওয়াকের। এটা ছিল তার 8মতম স্পেস ওয়াক। তাহলে এটা কোথায় ছাপা হয়েছিল? দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে, ডেটেড 10th February 2025-এ এটা ছাপা হয়। এবারে আসি MCQ। সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর আর প্রেজেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর বর্তমানে অ্যাসোসিয়েটেড কার সাথে? না, অপশান বি হবে দ্য ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য 2 অ্যাস্ট্রোনটস হ্যাভ বিন স্টাক ইন স্পেস ফর। দুজন অ্যাস্ট্রোনট স্পেসে আটকে গিয়েছিল কতদিন ধরে? অপশান বি হবে মোর দ্যান 9 months, 9 মাসেরও বেশি সময় ধরে। নেক্সট হবে নাম্বার 3, দ্য মিশন ওয়াজ ইনিশিয়ালি শিডিউল টু বি। মিশনটাকে প্রথমে শিডিউল করা হয়েছিল কতদিনের জন্য? 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিন। অপশান সি হবে 7 days।
Question number 4. The Starliner capsule invaded its plan due to এটা কি হবে? আনপ্রেডিক্টেড টেকনিক্যাল অ্যাফেয়ার, অপশান এ। এদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য স্টারলাইনার ক্যাপসুল ভালো কাজ করতে পারছিল না এবং ওদেরকে বেশি দিন থাকতে হয় আইএসএসে। অপশান এ হবে আনপ্রেডিক্টেড টেকনিক্যাল অ্যাফেয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 5. সুনিতা উইলিয়ামস কমপ্লিটেড ফর সুনিতা উইলিয়ামস কমপ্লিট করেছিলেন কততম স্পেস ওয়াক? এটা হচ্ছে তোমার 8। এটা হচ্ছে 8 স্পেস ওয়াক। নেক্সট বলেছে 8 স্পেস ওয়াক হবে। কোয়েশ্চেন নাম্বার 6. দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এ অর অ্যান? উপরে যে প্যাসেজটা দেওয়া হয়েছে এটা আসলে কি? এটা নিউজ পেপার রিপোর্ট। অপশান সি হবে। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? 1. Despite the prolonged stay, the astronauts remained optimistic and continued their assignments. তাদের দীর্ঘদিন সেখানে বা অতিরিক্ত লম্বা সময় ধরে সেখানে থাকা সত্ত্বেও তারা জারি রেখেছিল তাদের আশাবাদী চিন্তাভাবনা এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট চালু রেখেছিল। এটা ট্রু হবে। এটা কোথায় বলেছে সাপোর্টিং স্টেটমেন্ট? এটা এখানে বলেছে ডিসপাইট থেকে এই আইএসএস পর্যন্ত লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। Despite the prolonged stay, both astronauts remained positive and actively engaged in crucial scientific maintenance activities on the ISS. তাহলে ISS পর্যন্ত লিখতে হবে despite থেকে। এটা B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে নাম্বার 2. NASA intends to return the spacecraft to Earth along with the 2 astronauts. নাসা ঠিক করেছিল স্পেসক্রাফটটাকে পৃথিবীতে ফিরে নিয়ে আসবে, মহাকাশযানটাকে 2জন অ্যাস্ট্রোনটকে সঙ্গে নিয়ে। এটা ফলস হবে, কারণ ভেবেছিল যে ওরা 2জন ওখানেই থাকবে, শুধু স্পেসক্রাফটটাকে নিয়ে আসবে। এটা কোথায় আছে? B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। NASA made the decision to return the Starliner to Earth for further inspection and troubleshooting, leaving Williams and Wilmore aboard the ISS. নাসা থেকে ISS পর্যন্ত লিখতে হবে। নাসা ঠিক করেছিল শুধু স্পেসক্রাফটটাকে নিয়ে আসবে সমস্যার সমাধানের জন্য, কিন্তু ওরা 2জন ISS-এই থাকবে। তাহলে এটা B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, নাসা থেকে ISS, আর ওটা হবে ফলস। Number 3. Malfunctions within the Starliner capsule resulted in the late departure of the astronauts from the space. এটা ট্রু হবে। স্টারলাইনার ক্যাপসিউলের কিছু সমস্যার জন্য এদের ফিরতে দেরি হয়েছিল অ্যাস্ট্রোনটসদের স্পেস স্টেশন থেকে। এটা কোথায় বলা আছে? B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে লিখতে হবে দ্য প্রাইমারি কজ অফ দ্য মিশন এক্সটেনশন স্টেমড ফ্রম ম্যালফাংশন উইদিন দ্য স্টারলাইনার ক্যাপসিউল। দ্য প্রাইমারি কজ থেকে স্টারলাইনার ক্যাপসিউল পর্যন্ত B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। নেক্সট বলেছে কোয়েশ্চেন অ্যান্সার। হোয়াট অ্যাসিউরেন্স ডিড সুনিতা উইলিয়ামস গিভ? সুনিতা উইলিয়ামস কি নিশ্চিতকরণ দিয়েছিল, কি অ্যাসিওর করেছিল? অ্যাজ টোল্ড টু CBS নিউজ, উইলিয়ামস অ্যাসিওর থেকে পুরো স্পেস স্টেশন পর্যন্ত লিখতে হবে C1 এর অ্যান্সার। কোটেশন দিতে হবে। As told to CBS News, Williams assured, I don't think I'm abandoned. I don't think we are stuck up here. We have got food, we have got clothes, we have a ride home in case anything really bad does happen to the International Space Station. Next, number 2. What decision did NASA take regarding the malfunctioning Starliner capsule? NASA কি ডিসিশন নিয়েছিল স্টারলাইনার ক্যাপসিউলের ম্যালফাংশনের জন্য? নাম্বার 2, B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে, এই অ্যান্সার এখানে, সরি C2 এর অ্যান্সার এখানে হবে। নাসা
এফোর্টস থেকে আইএসএস পর্যন্ত। নাসা এফোর্টস টু অ্যাড্রেস দিস ইস্যুস রিকোয়ার্ড sending the spacecraft back to the Earth without the astronauts. Compounding the delay, SpaceX postponed the launch of the astronauts' replacement, further extending Williams and Wilmore's stay on the ISS. নাসা এফোর্ট থেকে আইএসএস পর্যন্ত লিখতে হবে C2 এর অ্যান্সার। নেক্সট C3, হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ দ্য বোয়িং স্টারলাইনার ক্যাপসিউল? বোয়িং স্টারলাইনার ক্যাপসিউলের কি কাজ ছিল? এটা এখান থেকে লিখতে হবে। বোয়িং স্টারলাইনার ক্যাপসিউল ডিজাইন টু ইভ্যালুয়েট দ্য স্পেস ক্রাফটস পারফরমেন্স অ্যান্ড ক্যাপাবিলিটিস পর্যন্ত হবে বোয়িং থেকে। C3 এর অ্যান্সার। নেক্সট, what has the International Space Station ensured keeping in mind the prolonged presence of the astronauts in space? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি নিশ্চিতকরণ করেছিল এই অতিরিক্ত সময় ধরে অ্যাস্ট্রোনটসদের স্পেসে থাকা নিয়ে? এটা তো ডেসপাইট থেকে আইএসএস পর্যন্ত অ্যান্সার লিখতে হবে। Despite the prolonged stay, both astronauts remained positive and actively engaged in crucial scientific and maintenance activities on the ISS. এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই টেন্স দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাককে তৈরি করা হয়েছিল 1934 সালে, 1934-এ। তাহলে তৈরি করা হয়েছিল, পাস্ট টেন্স ওয়াজ ক্রিয়েটেড হবে। ডোনাল্ড গেইনড হবে সেকেন্ড ফর্ম, পপুলারিটি উইথ হিজ স্ট্রেঞ্জ আউটফিটস। তার একটা অদ্ভুত ধরনের আউটফিটের জন্য ডোনাল্ড অনেক পপুলারিটি বা জনপ্রিয়তা লাভ করেছিল। তাহলে এটা গেইনড হবে। এখনও পর্যন্ত তাকে দেখা যায় মাঝে মধ্যে কার্টুনে, তাহলে এখনও পর্যন্ত দেখা যায় ইচ সিন হবে। তাহলে এটা ওয়াজ ক্রিয়েটেড, তারপরে গেইন, তারপরে ইচ সিন। আর্টিকেল প্রিপোজিশন, লাস্ট মানডে অন মাই ওয়ে টু স্কুল আই নোটিসড আ ভেরি ওল্ড বেকার অলমোস্ট ডাইং অফ স্টারভেশন। গত সোমবার আমার স্কুলে আসার পথে আমি লক্ষ্য করেছিলাম একটা খুব বৃদ্ধ ভিখারিকে, যে কিনা অনাহারে মারা যাচ্ছিল। The teacher delivered a lecture to a group of students at a voice change. My friend said to me, did you enjoy the film? At a narration. Only an intelligent student can answer this question. এটা নেগেটিভ করতে বলেছেন। তাহলে এর অ্যান্সার হচ্ছে, প্রথমে ভয়েস চেঞ্জ দেখা যাক। The teacher delivered a lecture to a group of students. এটা কি হবে অ্যান্সার? দেখো, প্রথমেই হচ্ছে a lecture was delivered, a lecture সামনে চলে আসবে সাবজেক্ট হয়ে। তারপরে ডেলিভার্ড যেহেতু সেকেন্ড ফর্ম আমাদের, তাহলে এটা কি হবে? ওয়াজ দিতে হবে বা ওয়্যার দিতে হবে। তাহলে একটাই লেকচার, সেই অনুযায়ী ওয়াজ, ডেলিভার্ড থার্ড ফর্ম। তারপরে লাস্টে যেটা পড়ে আছে, টু আ গ্রুপ অফ স্টুডেন্টসটাকে ডেলিভার্ডের পরে বসিয়ে দিলাম। আর লেকচার ওয়াজ ডেলিভার্ড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস, তারপরে বাই দিয়ে প্রথমের সাবজেক্ট লাস্টে চলে যাবে বাই দ্য টিচার। তাহলে হলো কি, আর লেকচার ওয়াজ ডেলিভার্ড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস by the teacher. নেক্সট বলেছে, মাই ফ্রেন্ড সেড টু মি, ডিড ইউ এনজয় দ্য ফিল্ম? আমার বন্ধু আমাকে বলেছিল, তুমি কি ফিল্মটা এনজয় করেছিলে? এটা ন্যারেশন চেঞ্জ, যেহেতু প্রশ্নবোধক ন্যারেশন এটা, তাহলে কি হবে? মাই ফ্রেন্ড সেড টু এর জায়গায় আস্কড মি, মাঝখানে ইফ দিয়ে জয়েন হবে, যেটা হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করেছে। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ, ইউটা হয়ে যাবে আই, দুদিকেই যেহেতু সেকেন্ড ফর্ম সেড আর ডিড, তাহলে হ্যাড আসবে, থার্ড ফর্ম মেন ভার্বের এনজয়েড দ্য ফিল্ম। তাহলে কি হলো? মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম।
নেক্সট বলেছে অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন, এটাকে নেগেটিভ করো। অনলি থেকে নেগেটিভ করতে গেলে অনলির জায়গায় নান বাট, অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তারপরে যা আছে সব বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো ভয়েস চেঞ্জ। তারপর একটা ন্যারেশন, আর তারপরে একটা নেগেটিভ করা। অনলি থাকলে নান বাট করে নেগেটিভ করা যায়, তারপরে যা আছে সব বসিয়ে দিতে হবে। এরপরে আসছি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি আছে? ডিম্যান্ডিং মানে দাবি করা, এটা হবে ক্রাই ফর, যেহেতু ডিম্যান্ডের সাথে আইএনজি আছে তাহলে এটাও আইএনজি হবে, ক্রাইং ফর। নেক্সট আছে রিকভার মানে সেরে ওঠা, এটা কাম রাউন্ড হবে। টলারেট সহ্য করা, পুট আপ উইথ হবে। নেক্সট বলেছে নাম্বার 6 সিনোনিম লিখতে আনসিন থেকে খুঁজে একই মানের ওয়ার্ড। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, কমিটমেন্ট হবে। স্কিল মানে দক্ষতা। নাম্বার 2 এফিসিয়েন্সি হবে, EFFICIENCY, দক্ষতা। নাম্বার 3 লার্জ স্কেল, প্রচুর পরিমাণে, বিশাল পরিমাণে। নাম্বার 3 এক্সটেনসিভ হবে, EXTENSIVE। আর 4 হচ্ছে তোমার প্রোট্রাক্টেড, PROTRACTED। এরা প্রলংড হবে, দীর্ঘক্ষণ, দীর্ঘমেয়াদী ইত্যাদি মানে হয় প্রলংড, তাহলে প্রোট্রাক্টেড, প্রলংড। দিয়েছে দেখো বায়োগ্রাফি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন রতন টাটা। রতন টাটা নিয়ে বায়োগ্রাফি লিখতে হবে 100 ওয়ার্ডসে। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে বার্থ থেকে পুরো ডেথ পর্যন্ত, এই পয়েন্টগুলো নিয়ে বায়োগ্রাফি রাইটিংটা লিখতে হবে। বায়োগ্রাফি অফ রতন টাটা। রতন টাটা নিয়ে বায়োগ্রাফি। রতন টাটা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফিলান্থ্রপিস্ট অফ ইন্ডিয়া। রতন টাটা ছিলেন আমাদের ভারতবর্ষের একজন মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ শিল্পপতি, এবং তিনি মানুষদেরকেও অনেক ভালোবাসতেন। হি ওয়াজ বর্ন অন 28 ডিসেম্বর ইন 1937 ইন বম্বে, নাও মুম্বাই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1937 সালের 28শে ডিসেম্বর বম্বেতে, বর্তমানে মুম্বাই বলা হয় বোম্বেকে। হিজ পেরেন্টস ওয়্যার নেভাল টাটা অ্যান্ড সোনু টাটা। তার বাবা মা ছিল নেভাল টাটা, সোনু টাটা। হি স্টাডিড দ্য অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেছিলেন, যেটাকে শর্ট ফর্ম AMP বলা হয়। হি জয়েন্ট দ্য টাটা ক্যাম্প ইন 1962। তিনি টাটা গ্রুপ, GROUP এটা, ইন 1962 তিনি টাটা গ্রুপে জয়েন করেছিলেন 1962 সালে। অ্যান্ড বিকেম দ্য চেয়ারম্যান অফ টাটা সন্স ইন 1991। এবং তিনি 1991 সালে টাটা গ্রুপের বা টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হি এক্সপ্যান্ডেড দ্য বিজনেস অফ টাটা সন্স অ্যান্ড গ্রুপ। তিনি টাটা সন্স অ্যান্ড গ্রুপের বিজনেসকে অনেক দূর দূর ছড়িয়ে দিয়েছিলেন। রতন টাটা রিটায়ার্ড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য টাটা গ্রুপ ইন 2012। তিনি 2012 সালের চেয়ারম্যান হিসেবে টাটা গ্রুপের রিটায়ার করেছেন। হি রিসিভড দ্য পদ্মভূষণ 2000 and Padma Vibhushan 2008 for his vast contributions to India's industrial growth, national development, his significant efforts in healthcare, education, etc. তিনি পেয়েছিলেন পদ্মভূষণ 2000 সালে, পদ্মবিভূষণ 2008 সালে। তার ভ্যাস্ট কন্ট্রিবিউশন, তার বিশাল অবদানের জন্য। কিসের ক্ষেত্রে অবদান? না, ভারতের শিল্পের বিকাশে, জাতীয় বিকাশে এবং তার গুরুত্বপূর্ণ চেষ্টাতে। কিসের চেষ্টা? না, তিনি হেলথ কেয়ারের কাজ করতেন। এডুকেশন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার অনেক অবদান ছিল বা প্রচেষ্টা ছিল। রতন টাটা ব্রেথেড হিজ লাস্ট অন 9th অক্টোবর 2024। রতন টাটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 9ই অক্টোবর 2024 সালে। তাহলে এটা হচ্ছে বায়োগ্রাফি অফ রতন টাটা। এইটা দেখো একটা নোটিশ লিখতে বলেছে। ধরো তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি, তুমি একটা নোটিশ লিখবে স্টুডেন্টসদেরকে উদ্দেশ্য করে যে তোমার স্কুলে একটা ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে সায়েন্স শো নিয়ে। আর নাম্বার 9 প্রসেস রাইটিং বলেছে কিভাবে ইলেকশন হয় আমাদের ইন্ডিয়াতে। তো এটা হচ্ছে নোটিশ। কী নিয়ে? না, একটা ওয়ার্কশপ আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। কিসের উপরে ওয়ার্কশপ? না, কোনো সায়েন্স শো নিয়ে।
তো প্রথমেই লিখতে হবে নোটিশ, তার নিচে স্কুলের নাম এবিসি হাই স্কুল, তার নিচে আ ওয়ার্কশপ অন দ্য সায়েন্স শো, এটা হচ্ছে টাইটেল নোটিশের বা হেডিং। আর ডেট দিতে হবে যেটাতে আমরা লিখছি নোটিশটা। All the students of our school are hereby informed that our school is going to organize a special workshop on science show on 28 February 2026 on the occasion of National Science Day. আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল আয়োজন করতে চলেছে একটা বিশেষ ওয়ার্কশপের সায়েন্স শোয়ের উপরে। কত তারিখে না? 28শে ফেব্রুয়ারি 2026, ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের অডিটোরিয়ামে। দিস ওয়ার্কশপ উইল প্রোভাইড ভেরিয়াস সায়েন্টিফিক নলেজেস টু স্টুডেন্টস, ফর এক্সাম্পল স্পেস এক্সপ্লোরেশন, সায়েন্টিফিক ডিসকভারিজ, বায়োলজিস এটসেট্রা। এই ওয়ার্কশপ স্টুডেন্টসদেরকে প্রোভাইড করবে বিভিন্ন সায়েন্টিফিক নলেজেস, অর্থাৎ বৈজ্ঞানিক জ্ঞান, বিজ্ঞান বিষয়ক নানা রকম জ্ঞান প্রোভাইড করবে স্টুডেন্টসদেরকে। যেমন সেটা স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারে হতে পারে, বিভিন্ন সায়েন্টিফিক ডিসকভারি আবিষ্কারের ব্যাপারে হতে পারে, বায়োলজির ব্যাপারে হতে পারে ইত্যাদি। And also assist students to focus in scientific subjects so that they can pursue a scientific career. এবং এই ওয়ার্কশপ স্টুডেন্টসদেরকে হেল্প করবে যাতে তারা ফোকাস করে তাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে এবং তারা পারসিউ করতে পারে সায়েন্টিফিক ক্যারিয়ার বা সায়েন্টিফিক ক্যারিয়ার যাতে বেছে নিতে পারে। তো সেই বিষয়ে এই ওয়ার্কশপ সাহায্য করবে স্টুডেন্টসদেরকে। The workshop will be performed by an eminent scientist of our country on that day. এই ওয়ার্কশপ পারফর্ম করবে একজন বিশিষ্ট বিজ্ঞানী আমাদের দেশের ওই দিন। Interested students may register their names to the Cultural Secretary of our school on or before 25th February 2026 to participate in this workshop. যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারেস্টেড বা আগ্রহী তারা তাদের নাম রেজিস্টার করাতে পারে আমাদের স্কুলের কালচারাল সেক্রেটারির কাছে 25শে ফেব্রুয়ারির আগে বা সেই দিন লাস্ট, যাতে তারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারে। নো রেজিস্ট্রেশন ফিজ আর রিকোয়ার্ড, তাই পার্টিসিপেট করতে গেলে কোনো রেজিস্ট্রেশন ফিজের প্রয়োজন নেই। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মেনটেন আ ডিসিপ্লিন ইন দিস ওয়ার্কশপ অল দ্য টাইম। তবে স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যারা ডিসিপ্লিন মেনটেন করে চলে এই ওয়ার্কশপে সর্বক্ষণ ধরে। কাউন্টার সাইন বাই দিয়ে দ্য হেডমাস্টার অর দ্য হেড মিস্ট্রেস, কালচারাল সেক্রেটারি দিয়ে নিজের নাম টাইটেল লিখতে পারি সবার লাস্টে এবিসি হাই স্কুল। এটি প্রসেস রাইটিং কি নিয়ে না, হাউ জেনারেল ইলেকশনস আর হেল্ড ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে কিভাবে ইলেকশন হয়। তো প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। ইন ইন্ডিয়া ইলেকশন ইজ ভেরি ক্রুশিয়াল অ্যাজ ইট ডিটারমাইন্স দ্য কম্পোজিশন অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য মেম্বারশিপ অফ দ্য টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট। আমাদের ইন্ডিয়াতে ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিক করে ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের গঠন কীরকম হবে এবং পার্লামেন্টের মেম্বারশিপ নিয়েও ইলেকশন হয়। টু হেল্ড জেনারেল ইলেকশন সাম ইম্পর্টেন্ট স্টেপস আর ফলোড, জেনারেল ইলেকশন হওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট স্টেপ ফলো করা হয়। অ্যাট ফার্স্ট আ স্পেসিফিক ডেট ইজ অ্যানাউন্সড বাই দ্য ইলেকশন কমিশন, প্রথমে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা হয় ইলেকশন কমিশনের দ্বারা। দেন ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস আর স্টার্টেড টু ক্যাম্পেন, তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো ক্যাম্পেন করতে শুরু করে। নেক্সট দ্য ইলেকটোরাল রোল ইজ প্রিপেয়ার্ড, ইলেকটোরাল রোল তৈরি করা হয়। Thereafter, the presiding and polling officers are recruited and trained for the election. তারপরে ইলেকশনের জন্য বিভিন্ন অফিসার, ভোট সংক্রান্ত অফিসার, যাদেরকে পোলিং অফিসার, POLLING হবে এখানটা, পোলিং অফিসার্স আর রিক্রুটেড অ্যান্ড ট্রেন্ড ফর দ্য ইলেকশন, তাদেরকে রিক্রুট করা হয়, নিয়োগ করা হয় এবং ট্রেনিং দেওয়া হয় ইলেকশনের জন্য এই সমস্ত অফিসারগুলোকে। আফটার দ্যাট দোজ অফিসার্স আর সেন্ট টু দ্য পুলিং বুথস বিফোর দ্য পোল ডে, এরপরে ভোটদানের আগের দিন পুলিং বুথগুলোতে, মানে যে বুথে ভোটদান করা হবে ইলেকশন হবে সেই বুথগুলোতে অফিসারদের পাঠানো হয় ভোটদানের ঠিক আগের দিন। দ্য গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট বিল্ডিংস আর রিকুইজিটেড ফর দ্য ইলেকশন, সরকারি বা আধা সরকারি বিল্ডিংগুলোকে নিয়োগ করা হয় বা বাছাই করা হয়
বা দাবি করা হয় বলা যেতে পারে ইলেকশনের জন্য। দেন দ্য ভোটার্স আর গিভেন দ্য রাইট টু ক্যাস্ট দেয়ার ভোটস বাই ইউজিং ব্যালট ইউনিট। এরপরে ব্যালট ইউনিটের ব্যবহার করে ভোটার্সদের অধিকার দেওয়া হয় ভোট দানের জন্য ব্যালট ইউনিটের ইউজ করে। নেক্সট, দ্য কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট অ্যান্ড আদার নেসেসারি আইটেমস আর সিলড প্রপারলি। ভোটদান হয়ে গেলে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট নেসেসারি জিনিসপত্রগুলোকে সিল করে দেওয়া হয় ভালো মতো। আফটার দ্যাট ভোট কাউন্টিংস আর ডান আন্ডার স্ট্রিক্ট সিকিউরিটি। এরপরে ভোট গণনা করা হয় খুব কঠোর সিকিউরিটিতে। অ্যাট লাস্ট দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন ইজ অ্যানাউন্সড পাবলিকলি। শেষ পর্যন্ত এই ভোটের যে ফলাফল সেটা ঘোষণা করা হয় জনসমক্ষে বা প্রকাশ্যে। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.